হ্যালো, সার্জারি লং কেস সিরিজের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার কল্যাণ, রেজিস্টার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমার চতুর্থ ক্লাস লং কেস সিরিজের। আজকে ক্লাসের টপিকস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ম্যালিগন্যান্ট বিলিয়ারি অবস্ট্রাকশন। আজকের ক্লাসটি একটু লেন্দি ক্লাস হবে। আমি চেষ্টা করব তাড়াতাড়ি যাতে শেষ করে দেওয়া যায়। এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। বেসিক্যালি আমরা যখন মানে লং কেস দেই আপনাদেরকে ফাইনাল প্রফেশনাল এক্সামিনে, অনেক সময় দেখা যায় যে আপনার শুধুমাত্র যে জন্ডিস এবং স্টোমাক, দ্যাট মিনস হেপাটোবিলিটি সিস্টেম আর স্টোমাকের পেশেন্টই বেশি থাকা যায়। দেখা যায় 28 জন স্টুডেন্টের পরীক্ষা হলে 14 এরকম ভাগ করে দেওয়া হয়। 14টার মধ্যে দেখা যায় অনেক সময় 10টা 11টাই থাকে আপনার এই হেপাটোবিলিটি সিস্টেম লং কেস, এবং দেখা যায় স্টোমাক থেকে যে দুইটা ক্লাস আমরা নিয়েছি, কার্সিনোমা স্টোমাক বা পাইলোরিক স্টেনোসিস, এবং হেপাটোবিলিটি সিস্টেম থেকে আপনার ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু বিনাইন কজ, ডিউ টু ম্যালিগন্যান্ট কজ, এগুলোই বেশিরভাগ থাকে। তাছাড়া অন্যান্য কেস থাকে। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ অল। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। আচ্ছা, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস, আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ম্যালিগন্যান্ট বিলিয়ারি অবস্ট্রাকশন বলতে এখানে আমরা কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে সাথে আলোচনা করব। নাম্বার 1, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। নাম্বার 2, পেরিয়াম্পুলারি কার্সিনোমা। নাম্বার 3, কোলাঞ্জিও কার্সিনোমা। নাম্বার 4, অ্যাডভান্স কার্সিনোমা গল ব্লাডার। আচ্ছা, তাহলে কার্সিনোমা প্যানক্রিয়াস সম্বন্ধে আপনাদের সাথে আমি একটু আলাপ করে নিই। এবং আজকের ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের আসলে অনলাইনে ক্লাস নেওয়ার একটা অপকারিতা হচ্ছে, আপনাদের মানে ইন্টারেকশন হওয়ার কোনো সুযোগ থাকে না। আপনাদের মানে কি জিজ্ঞাসা, কি বুঝতে পারছেন কিনা, এগুলো আসলে আমি বুঝতে পারি না। সো টু টু মোর ইন্টারেক্টিভ দিস লাইভ সেশন, আমি একটা প্ল্যান করেছি যে আপনাদের যখন হবে, আমি একটা সেশন পড়িয়ে আপনাদেরকে কিছু টাস্ক দিব। যেমন ছোট ছোট 2-3টা কোশ্চেন আপনাদেরকে বলবো, এইগুলো আপনারা কমেন্ট সেকশনে অ্যান্সার লিখে দিবেন, তাহলে বোঝা যাবে যে আপনারা ঠিকভাবে ক্লাস করছেন কি না। এতে আশা করছি আপনাদের অনেক বেনিফিটেড হবেন আপনারা। তো আমরা শুরু করি যে কার্সিনোমা প্যানক্রিয়াস। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। প্যানক্রিয়াস, হোয়াট টাইপ অফ গ্ল্যান্ড ইট ইজ? It's a mixed gland. That means exocrine secretion it has, and as well as endocrine section. So দেখেন তাহলে যদি বলা হয় যে, এবং এর পার্ট কয়টা, যে প্যানক্রিয়াসের হেড, নেক, বডি, টেইল। হেড রিজিয়নই ম্যালিগনেন্সি বেশি হয়, ফলোড বাই বডি অ্যান্ড টেইল। আচ্ছা, তাহলে দেখেন যখন প্যানক্রিয়াসের ম্যালিগনেন্সি আপনি এরকম ভাগে ভাগ করবেন, তাহলে এইভাবে ভাগ করা হয় যে টিউমার অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, টিউমার অফ দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। তাহলে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের যখন আপনারা ভাগ করবেন, তখন দুইটা ভাগে এটা আবার ফার্দার ডিভাইডেড। একটা হচ্ছে ডাক্ট সেল থেকে আসতেছে, আর একটা হচ্ছে অ্যাসিনার সেল থেকে আসতেছে। তাহলে যখন ডাক্ট সেল থেকে আসা হয় প্যানক্রিয়েটিক অ্যাডিনোকার্সিনোমা, এইটাই হচ্ছে 85% আপনার প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি, এটা কভার করে ফেলা হয়। হ্যাঁ, তাহলে অ্যাসিনার ওইখানেও মিউসিনাস কার্সিনোমা বা অন্যান্য কার্সিনোমা গুলো আসে। তাহলে আর এন্ডোক্রাইন কার্সিনোমার যেগুলা হয়ে থাকে, যে হরমোনাল টিউমার কি কি আছে, আপনারা শুধু নাম জানলেই হবে যে কতগুলা মানে প্যানক্রিয়াসের কিছু এন্ডোক্রাইন কার্সিনোমার নাম বলো। তো আপনারা এইভাবে অ্যান্সার করবেন যে জানেন যে আপনারা ল্যাঙ্গহ্যান্স সেল থেকে বেটা সেল, দ্যাট মিনস ইনসুলিন, তাহলে ইনসুলিনোমা হয়ে থাকে, গ্লুকাগোনোমা হয়ে থাকে, গ্যাস্ট্রিনোমা হয়ে থাকে। এই তিনটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট: ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা, গ্যাস্ট্রিনোমা, এবং এর ফলোড বাই ভিআইপি নোমা, সোমাটিস্টেনোমা, কার্সিনোয়েড টিউমার, এইগুলা আপনার হয়ে থাকে। তাহলে আমরা খুব শর্টে এটা শেষ করে দিলাম। এখন আমাদের মেইন কনসার্ন যেটা, যে কার্সিনোমা অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, দ্যাট মিন ডাক্ট সেল থেকে যেটা আসতেছে। তাহলে ডাক্ট সেল থেকে যেটা আসতেছে প্যানক্রিয়েটিক কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা 85% হয়ে থাকে, ফলোড বাই অ্যানাদার টিউমার। আচ্ছা,
এখন দেখেন প্যানক্রিয়েটিক এই অ্যাডিনোকার্সিনোমার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনারা কিভাবে মনে রাখবেন? যা যদি এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনারা না বুঝতে পারেন, তাহলে হিস্ট্রি নেওয়ার সময় তাহলে কোনটা রিস্ক ফ্যাক্টর এটার জন্য দায়ী সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন না। সো দেখেন এখানে কতগুলো জিনিস চলে আসবে, যে স্মোকিং খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা প্যানক্রিয়েটিক কার্সিনোমার জন্য রেসপন্সিবল। তাহলে স্মোকিং নাম্বার ওয়ান, স্মোকিং নাম্বার টু, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে দেখেন ডায়াবেটিসের সাথে এর কিন্তু ইন্টার রিলেটেড। যদি কারো দেখা যায় যে ফ্যামিলিয়ার হিস্ট্রি অফ ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাহলে তার কিন্তু প্যানক্রিয়েটিক কার্সিনোমা হওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আবার যদি কোনো পেশেন্টের কার্সিনোমা প্যানক্রিয়াস বডিতে এফেক্ট করে এবং ইট উইল ড্যামেজ দ্য বেটা সেল, দেন ইট উইল কজ ডায়াবেটিস মেলাইটাস অলসো। সো প্যানক্রিয়েটিক কার্সিনোমার কারণেও ডায়াবেটিস হতে পারে, আবার ডায়াবেটিসের কারণেও প্যানক্রিয়েটিক কার্সিনোমা হতে পারে। তাহলে স্মোকিং গেল, আপনার ডায়াবেটিস মেলাইটাস গেল। থার্ড ওয়ান কি কি আসবে দেখেন, কিছু ডায়েটের সাথে প্যানক্রিয়েটিক কার্সিনোমা লিঙ্কেজ। সব সময় আমরা বলি যে ডায়েট রিচ ইন প্রোটিন এন্ড ফ্যাট, এটা কিন্তু রিস্ক ফ্যাক্টর ফর প্যানক্রিয়েটিক কার্সিনোমা। আমরা কার্সিনোমা স্টোমাক পড়িয়েছি, সেই ক্ষেত্রেও কিন্তু একই কথা বলেছি। সো ফ্যাট খাওয়া পরিহার করতে হবে আপনাদেরকে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে, ফাইবার কন্টেনিং ডায়েট বেশি করে খেতে হবে। তাহলে কিন্তু আপনার যে বিষয়টা, যে কার্সিনোমার ভেরিয়াস টাইপস অফ কার্সিনোমা, ইট উইল ডিক্রিজ ইন সাইজ, এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, সি, ই যেগুলো বলা হয় এগুলো বেশি হারে নিতে হবে। তাহলে আমরা স্মোকিং বললাম, ডায়াবেটিস মেলাইটাস বললাম, অ্যাজ ওয়েল এস ডায়েটারি ফ্যাক্টর গুলো বললাম। আমাদের রিজিয়নে কিন্তু প্যানক্রিয়েটিক কার্সিনোমা কম, দ্যাট মিনস ইস্টার্ন এশিয়া এখানে কিন্তু কম, সাউথ ইস্ট এশিয়া এখানে কিন্তু ওয়েস্টার্ন ইন কম্পারিজন উইথ ওয়েস্টার্ন। তাহলে জিওগ্রাফিরও একটা ব্যাপার আছে এখানে। এছাড়া আরো কিছু কিছু প্যানক্রিয়েটাইটিসের কারণেও কিন্তু প্যানক্রিয়েটিক কার্সিনোমা হয়ে থাকে। তাহলে দেখেন কিছু কিছু থ্রি টাইপস অফ প্যানক্রিয়েটাইটিস এখানে আছে। একটা হচ্ছে হেরিডিটারি প্যানক্রিয়েটাইটিস, একটা টপিক্যাল প্যানক্রিয়েটাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক অ্যালকোহলিক প্যানক্রিয়েটাইটিস। আপনারা দেখেন এর মধ্যে হেরিডিটারি প্যানক্রিয়েটাইটিস যদি হয়ে থাকে পেশেন্টের, দ্যাট মিনস জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, তাহলে এর এর প্যানক্রিয়েটিক কার্সিনোমা ডেভেলপ করার চান্স কিন্তু অনেক বেশি। তাহলে ফ্যামিলি হিস্ট্রিটাও কিন্তু আপনাকে ভালোভাবে নিতে হবে। স্মোকিং হিস্ট্রি, ডায়াবেটিস মেলাইটাসের হিস্ট্রি এগুলো তো নিবেনই। হ্যাঁ, তাহলে এর সাথে কিন্তু আপনার যে হেরিডিটারি ফ্যাক্টর গুলো এটা ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু এরিয়াতে যেমন ট্রপিক্যাল প্যানক্রিয়েটাইটিস যেসব হয়, যেসবের একটা লোক কাসাবা খায়, মানে সাদা আলুর মতো জিনিস, এখানেও কিন্তু আপনার প্যানক্রিয়েটাইটিস হওয়ার চান্স বেড়ে থাকে। এবং ক্রনিক অ্যালকোহলিক প্যানক্রিয়েটাইটিসের চান্স, এই তিনটা প্যানক্রিয়েটাইটিসের মধ্যে প্যানক্রিয়েটিক ম্যালিগনেসিতে ট্রান্সফরমেশনের চান্স সবচেয়ে কম। তার মানে হেরিডিটারি প্যানক্রিয়েটাইটিস সবচেয়ে বেশি, এর পরবর্তী ট্রপিক্যাল প্যানক্রিয়েটাইটিস, আর একটা হচ্ছে আপনার দ্যাট মিনস কি বললাম যে ক্রনিক অ্যালকোহলিক প্যানক্রিয়েটাইটিস। তাহলে এর পরবর্তীতে যে ফ্যাক্টরটা আসবে দেখবেন, কিছু জিন মিউটেশনের কারণেও প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি বেশিরভাগ হয়ে থাকে। যে কি কি জিন মিউটেশনের কারণে হয় আপনারা জানেন, ফ্যামিলিয়ার অ্যাডিনোম্যাটাস পলিপোসিস যদি হয়ে থাকে, এর সাথে আপনার কিন্তু প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি লিঙ্ক আছে। এইচএনপিসিসি, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, আর একটা নাম হচ্ছে লিন সিনড্রোম, এর সাথেও প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সির একটা চান্স আছে। এছাড়া অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়া, ফ্যামিলিয়ার মাল্টিপল মেলানোমা সিনড্রোম, এই সবগুলাতেই কিন্তু আপনার প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সির একটা অ্যাসোসিয়েশন আছে, প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি হওয়ার চান্স থাকে। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটাই চলে যাব, যে প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি হলে আপনার কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি হেড, বডি এবং টেইল, আমরা এখানে হেডটাই বেশি জোর দিব। হেডের রিজিয়নের টিউমারটা দেখেন, এখানে কয়েকটা ফ্যাক্টর নিয়ে আপনি চিন্তা করবেন, যে প্যানক্রিয়াস যেখানে আপনার আছে এখানে কি কি আছে। একটা হচ্ছে কমন বাইল ডাক্ট, মেইন প্যানক্রিয়েটিক ডাক্টের সাথে মিলে অ্যাম্পুলা অফ ভ্যাটারে এটা ইয়ে করছে, অ্যাম্পুলা অফ ভ্যাটারে এটা আপনার ইনসারশন হচ্ছে। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারে যখন ইনসারশন হবে, তাহলে এইখানে যদি প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি হয়, তাহলে এটা কি কি কম্প্রেশন দিবে। নাম্বার ওয়ান হচ্ছে কমন বাইল ডাক্টে প্রেসার ক্রিয়েট করে, তাহলে এটা ইট উইল ম্যানিফেস্ট অ্যাজ অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস এখানে প্যাটার্নটা কিরকম থাকবে, তাহলে পেইনলেস, আগের ক্লাসে আমরা বলেছি, এই ক্লাসে শুধু আবার একটু হাইলাইট করে যাচ্ছি, পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, পেইনলেস প্রোগ্রেসিভ টাইপ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে। ওকে, তাহলে যদি ডিউরেনামে অবস্ট্রাকশন করে, তাহলে পেশেন্ট উইল ম্যানিফেস্ট অ্যাজ ভমিটিং।
সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান, যদি প্যানক্রিয়েটিক ডাক্টে প্রেসার ক্রিয়েট করে তাহলে এটা কি হিসেবে প্রেজেন্ট করবে? পেশেন্টের পেইন হবে। আচ্ছা, তাহলে দেখেন পেশেন্ট জন্ডিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের ভমিটিং হিসেবে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের পেইন হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাহলে পেইন কেন হয় প্যানক্রিয়েটিক ম্যালিগনেসি? এটাতে কিন্তু কমনলি আস্কড কোশ্চেন। পেইন অ্যাজ বিকজ কয়েকটা কারণে হয়। দেখেন, যদি প্যানক্রিয়েটিক ডাক্ট অবস্ট্রাকশন হয়, ইনক্রিজ প্যানক্রিয়েটিক ডাক্ট প্রেসার, প্যানক্রিয়েটিক ডাক্ট হাইপারটেনশনের কারণে পেইন হইতে পারে। আবার প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি যদি পেরিপ্যানক্রিয়েটিক নার্ভকে ইনফিল্ট্রেট করে তাহলে কিন্তু আপনার পেশেন্টের পেইন ফিল করতে পারে, বা রেট্রোপেরিটোনিয়াল যে স্ট্রাকচার আছে এটা এইগুলাকে যদি ইনভেট করে তাহলেও প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সিতে পেইন হতে পারে। আচ্ছা, তাহলে আপনি দেখেন জন্ডিস পেলেন, ভমিটিং পেলেন, আর হচ্ছে পেইন পেলেন। আর কি কি ম্যানিফেস্টেশন? যে কোনো ম্যালিগনেন্সিতে আপনারা জানেন ইন্টারলুকিন 1, 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এই ফ্যাক্টরগুলো রিলিজের কারণে পেশেন্টের স্যাটিসফ্যাক্টরি সেন্টার ডিপ্রেসড হয়, পেশেন্টের অ্যানোরেক্সিয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট লস হয়। তাহলে ওয়েট লস এবং অ্যানোরেক্সিয়া ম্যালিগনেন্স প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সির একটা কিন্তু কমন ফিচার, এটা আপনারা পাবেন। এখন দেখেন প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি যদি ডিউডেনামে আলসারেশন করে, এটা কিন্তু আপনার হেমাটেমেসিস বা মেলেনা হিসেবেও প্রেজেন্ট করতে পারে। যদিও প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি থেকে পেরিয়াম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে আপনার এই আপনার মেলেনা হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, এখানে ম্যানিফেস্টেশন এইগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, ইউজুয়ালি সিমটম এইগুলো নিয়ে প্রেজেন্ট করে। আমি যখন হিস্ট্রিটা আপনাদের সাথে আলোচনা করব, অ্যাজ ইউজুয়াল সাইনও আমি আলোচনা করে দিব। আচ্ছা, তাহলে প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সিতে এছাড়া আর একটা কমনলি টার্ম আমি যেটা বললাম পেরিয়াম্পুলারি কার্সিনোমা, আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই পেরিয়াম্পুলারি কার্সিনোমা। তাহলে পেরিয়াম্পুলারি কার্সিনোমা মানে আপনি দেখেন অ্যাম্পুলা অফ ভেটার, দ্যাট মিনস ডিউডেনামের সেকেন্ড পার্টের পার্ট, তার মানে কার্সিনোমা অ্যারাউন্ড দ্য অ্যাম্পুলা অফ ভেটার উইদিন 1 সেন্টিমিটার অফ ইটস পেরিফেরি। তাহলে দেখেন কোনো জায়গায় লেখা আছে 1 সেন্টিমিটার, কোনো জায়গায় 2 সেন্টিমিটার, আপনি যে কোনো একটা বললেই হবে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তাহলে এইটার কম্পোনেন্ট কি কি পেরিয়াম্পুলারি কার্সিনোমা? নাম্বার 1 কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, নাম্বার 2 কোলাঞ্জিও কার্সিনোমা, দ্যাট মিনস অ্যাম্পুলার যে লাস্টের পার্টটা আপনার লোয়ার সিবিডি, ওইটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমার মধ্যে, এইটা পেরিয়াম্পুলারি কার্সিনোমার মধ্যে আসবে। নাম্বার 3 অ্যাম্পুলারি কার্সিনোমা, নাম্বার 4 ডিউডেনাল কার্সিনোমা। তাহলে চারটা কম্পোনেন্ট, ওয়ান ইজ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, নাম্বার 2 কোলাঞ্জিও কার্সিনোমা, নাম্বার 3 অ্যাম্পুলারি কার্সিনোমা, নাম্বার 4 ডিউডেনাল কার্সিনোমা। এই সবগুলাই পেরিয়াম্পুলারি কার্সিনোমা হিসেবে প্রেজেন্ট, পেরিয়াম্পুলারি হিসেবে কার্সিনোমার কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে কিন্তু জন্ডিসের প্যাটার্নটা, যেমন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে বলেছি আপনার জন্ডিসের প্যাটার্নটা থাকে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে ইউজুয়ালি থাকে হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। কেন ফ্লাকচুয়েটিং জন্ডিস থাকে? ডিউ টু স্লাপিং আউট অফ দ্য নেক্রোটিক ম্যালিগনেন্ট টিস্যু। কিছু বাইল পাস হবে, আবার টিউমার গ্রো করবে, আবার জন্ডিস ডেভেলপ করবে, এই কারণেই ইউজুয়ালি আপনার ফ্লাকচুয়েটিং জন্ডিস থাকে। আর কোলাঞ্জিও কার্সিনোমা যদি বলা হয়, কোলাঞ্জিও কার্সিনোমা আমি আলাদা করে বলে থাকবো, এখানে মেইনলি 85 to 90% ক্ষেত্রেই আপনার প্রোগ্রেসিভ জন্ডিস থাকে। অ্যাডভান্স কার্সিনোমা গলব্লাডারও প্রোগ্রেসিভ জন্ডিস থাকা হয়। এখন আমি আপনার হিস্ট্রিতে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন হিস্ট্রি বলার সময় বা লেখার সময় পার্টিকুলার আমরা সব ক্লাসে আলোচনা করে থাকি কিভাবে শুরু করবেন। ইউজুয়ালি প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি মেল পেশেন্টের বেশি হয়, যে 2:1 মেল ফিমেল রেশিও, এবং এটার ডিকেট দ্যাট মিনস 75 ইয়ার পরের থেকে বেশি ইনসিডেন্স হওয়া শুরু করে থাকে। তাহলে দেখবেন ওল্ডার ফিমেল গ্রুপ, ওল্ডার মেল গ্রুপে আপনার প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেশি থাকে। কোলাঞ্জিও কার্সিনোমাও ঠিক সেরকম, যে ওল্ডার মেল গ্রুপে আপনার কোলাঞ্জিও কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু কার্সিনোমা গলব্লাডার কিন্তু আপনার ফিমেল গ্রুপে 3:1 ফিমেল মেল রেশিও, এটাও ওল্ডার এজ গ্রুপে হয়, কিন্তু এটা হয় ফিমেল গ্রুপে বেশি হয়। আচ্ছা, তাহলে দেখেন কিভাবে প্রেজেন্ট করবেন, যে মিস্টার এক্স 75 ইয়ার্স মেল ম্যারিড রিটায়ার্ড businessman hailing from Naranganj got admitted into this hospital on Eto, and I have examined the patient on Eto. Presented to me with the complaint. দেখেন এখানে চিফ কমপ্লেইন কি কি রাখবেন আপনাদের এখানে, যে আগেই বলেছি যে বলতে হবে জন্ডিস বলার সময় ইউলিশ কালারেশন বা ইউলিশ ডিসকালারেশন অফ আইস অ্যান্ড স্কিন। আইস এন্ড স্কিন বলবেন, নট ইউরিন। ইউলিশ কালারেশন অফ আইস এন্ড স্কিন একটা শর্ট হিস্ট্রি থাকবে,
অ্যাজিউম 2 months 4 months এরকম থাকবে। ইউলিশ ডিসকালারেশন অফ আইজ অ্যান্ড স্কিন ফর 2 months। আর কি থাকতে পারে যে generalized itching, pale stool, dark urine for same duration, loss of appetite and weight loss for same duration। আচ্ছা, তাই এরপরে প্রেজেন্ট ইলনেস কিভাবে ইলাবোরেশন করবেন? অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল 4 months or 2 months ব্যাক, যেটা আপনার পেশেন্টের থাকে। এখন দেখেন দেন হি এক্সপিরিয়েন্সড ইউলিশ ডিসকালারেশন অফ আইজ অ্যান্ড স্কিন, হুইচ ইজ পেইনলেস। দ্যাট মিনস প্রথমেই বলে দেবেন পেইনলেস প্রোগ্রেসিভ ইন নেচার। পেরিয়াম পোলারিটি যদি থাকে, যেটা আপনার প্যাটার্ন থাকবে যে পেইনলেস ফ্লাকচুয়েটিং ইন নেচার, এটা আপনি বলতে পারেন যে পেইনলেস প্রোগ্রেসিভ ইন নেচার অ্যাসোসিয়েটেড উইথ পেল স্টুল, ডার্ক ইউরিন অ্যান্ড জেনারেলাইজড ইচিং। এক লাইনে শেষ করে দিবেন যে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস অ্যাসোসিয়েটেড উইথ পেল স্টুল, ডার্ক ইউরিন, জেনারেলাইজড ইচিং। তারপরেই জন্ডিসের হিস্ট্রি চলে যাবে যে কোলানজাইটিস, যে নো হিস্ট্রি অফ ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। এখন কথা হচ্ছে যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের পেশেন্ট কিন্তু 10 to 15% ক্ষেত্রে কোলানজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। যদিও বিনাইন কেসের ক্ষেত্রে কোলানজাইটিস, দ্যাট মিন 4 কোর্স ট্রায়াড আমরা যেটা বলেছিলাম এটা কমন, কিন্তু পেরিয়াম পোলারি কার্সিনোমাতে কিন্তু 50% ক্ষেত্রে আপনার কোলানজাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসেও কোলানজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আপনি কোলানজাইটিসের ফিচার আছে কিনা এটাও পরবর্তী সময়ে বলে দিবেন। এরপরে যেটা বলবেন যে নো হিস্ট্রি অফ ব্লাড ভমিটিং and no history of passage of blood to stool। দেখেন পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে কিন্তু এটা খুবই কমন ফিচার যে মেলেনা থাকতে পারে, হেমাটেমেসিস, ব্লাড ভমিটিংও থাকতে পারে। তাহলে পরবর্তী কোশ্চেন আপনার আসতে পারে যে কজেস অফ মেলেনা অর হেমাটেমেসিস ইন কেস অফ পেরিয়াম্পুলারি কার্সিনোমা বা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। দেখেন যদি পেরিয়াম্পুলারি কার্সিনোমা হয়, যদি পোর্টাল ভেইনে প্রেসার ক্রিয়েট করে, দ্যাট মিনস পোর্টাল ভেনাস হাইপারটেনশন যদি হয়ে থাকে, যেখানে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, তাহলে কোথায় আছে? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে আপনার যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস সাইটগুলা, সেখানে ইসোফিজিয়াল ভেরিক্স হবে। তাহলে ইসোফিজিয়াল ভেরিসিস যদি রাপচার্ড হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট অফ পোর্টাল হাইপারটেনশন, তাহলে কিন্তু আপনার পেশেন্ট হেমাটেমেসিস অর মেলানা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এইটা হচ্ছে প্রধান কজ। এছাড়াও আর কি কি কারণে আপনার হেমাটেমেসিস মেলানা হইতে পারে? মনে করেন আপনার এখানে বাইল ডাক্টে কম্প্রেশন হয়েছে, তাহলে বিলিয়ারি রিফ্লাক্স হইতে পারে। রিফ্লাক্সের কারণেও হেমাটেমেসিস মেলানা আপনার আসতে পারে। তাহলে আর কি কারণে হইতে পারে? যে একটা বললেন হেমাটেমেসিস মেলানা, একটা হচ্ছে ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের কারণে, দ্যাট মিনস বিলিয়ারি রিফ্লাক্স, আর একটা হচ্ছে আপনার পোর্টাল হাইপারটেনশন, আর একটা যদি ইরোশন হয়, ডিউডেনাল মিউকোসা ইরোশন হচ্ছে, এই কারণেও হেমাটেমেসিস মেলানা আসতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা ভালোভাবে জিজ্ঞেস করলে এইগুলাই আপনাদেরকে এমবিবিএস লেভেলে অ্যাজ ইউজুয়াল পোস্ট গ্রাজুয়েট লেভেলেও কিন্তু এইগুলা বেশি করে জিজ্ঞেস করে থাকে। আচ্ছা, এরপরে আপনি দেখবেন যে পেশেন্টের অলসো গিভ হিস্ট্রি অফ লস অফ অ্যাপিটাইট টু এভরি কাইন্ড অফ ফুড, আপনারা এইভাবেই বলবেন। এবং সিগনিফিকেন্ট ওয়েট লস, তখন আপনাদেরকে বলবে সিগনিফিকেন্ট ওয়েট লস বলতে কি বুঝেন? যে সিগনিফিকেন্ট লস হচ্ছে ওয়েট লস হচ্ছে লস অফ ওয়েট মোর দেন 10% ইন লেস দেন 6 months, তাহলে কিন্তু এটাকে সিগনিফিকেন্ট ওয়েট লস বলা হবে। এরপরে আপনি ওয়েট লস, এরপরে যেটা চলে যাবেন যে পেশেন্টের সিস্টেমিক কোয়ারি সম্বন্ধে চলে যাবেন। তাহলে সিস্টেমিক কোয়ারি কি কি আসতে পারে? নো হিস্ট্রি অফ কাপ, চেস্ট পেইন, কাফিং আউট অফ ব্লাড, নো হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল ডিস্টেনশন। হ্যাঁ, পেশেন্টের ব্লাডার বাউল হিস্ট্রি কিরকম আছে এটাও আপনি পেশেন্টস ব্লাডার অ্যান্ড বাউল হিস্ট্রি ইজ নর্মাল। তারপরে পরবর্তী সময় চলে যাবেন পেশেন্ট ইজ নন ডায়াবেটিক, নর্মোটেনসিভ, নো হিস্ট্রি অফ কন্ট্যাক্ট উইথ টিউবারকুলাস পেশেন্ট, নো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, এইটা ট্রিটমেন্ট হিস্ট্রিতে আনবেন। আচ্ছা, এরপরে পাস্ট হিস্ট্রি, সিগনিফিকেন্ট কোনো পাস্ট হিস্ট্রি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এইগুলো কোনো সাজেস্টিভ এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, তাহলে এইগুলোও কিন্তু আপনার পাস্ট ইলনেসে চলে আসবে। এরপরে আপনি কোথায় চলে আসবেন? যে বলেছি নিজের সবকিছু শেষ করবেন। তারপরে হচ্ছে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্মোকিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এরপর অ্যালার্জিক হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, এগুলো অ্যাজ ইউজুয়াল চলে আসবে। অ্যাজ ইউজুয়াল ড্রাগ হিস্ট্রির মধ্যে কিন্তু আপনার গত ক্লাসে বলেছি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এবং এসকেপিসাইডাল ড্রাগ, জন্ডিস পেশেন্টের হিস্ট্রি নেওয়ার সময় এই দুইটা ড্রাগের হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, তাহলে এইগুলো অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে। এরপরে ফ্যামিলি হিস্ট্রি, যে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো প্যানক্রিয়েটিক ম্যালিগনেন্সির কোনো হিস্ট্রি আছে কিনা, অ্যাজ ইউজুয়াল ক্রনিক প্যানক্রিয়েটাইটিস হিস্ট্রি আছে কিনা, এটাও কিন্তু সিগনিফিকেন্ট
ক্যারি করে, সিগনিফিকেন্স ক্যারি করে। সো ফ্যামিলি হিস্ট্রি এখানে কিন্তু ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি ভালোভাবে উল্লেখ করবেন। এরপরে সোসিও ইকোনমিক হিস্ট্রি, তারপরে আপনি জেনারেল এক্সামিনেশনে এখানে কি চলে যাবেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে অ্যাপিয়ারেন্স অ্যালার্ট কিনা পেশেন্ট, অনেক সময় ডিকম্পেন্সেটেড লিভার ফাংশন হয়ে আপনার হেপাটিক এনকেফেলোপ্যাথি হয়ে যেতে পারে। সো এইগুলা উল্লেখ করবেন। পেশেন্টের আরো কিছু কিছু যেমন অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, ডিকিউবিটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস। এরপরে চলে আসবে অ্যানিমিয়া। যদি পেশেন্ট কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের পেশেন্ট ইউজুয়ালি ডিপলি ইকটেরিক থাকে, অ্যানিমিয়া ভালোভাবে বোঝা যাবে না। তারপরে বলবেন অ্যানিমিয়া কুড নট বি অ্যাসেসড ডিউ টু প্রেজেন্স অফ জন্ডিস, ডিউ টু প্রেজেন্স অফ সিভিয়ার ইকটেরিক কন্ডিশন। আর জন্ডিস যখন বলবেন তাহলে কিন্তু বলে দিতে হবে মাইল্ড ইকটেরিক, মডারেট ইকটেরিক না সিভিয়ার ইকটেরিক, সেটা আপনি বলবেন। এবং ব্রাইট ব্রড ডে লাইটে আপনি অবশ্যই এক্সামিনেশন করবেন, এটা স্যারকে অবশ্যই বলবেন। অ্যাজ ইউজুয়াল অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ইডিমা, ডিহাইড্রেশন এইগুলো সবই চলে আসবে। এরপর আপনার যেগুলো পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, এইগুলো কিন্তু আপনার চলে আসবে। এবং স্ক্রাচ মার্কস অল ওভার দ্য বডি আপনাকে সার্চ করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে। এরপরে লিম্ফ নোডের সময় লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এটা কিন্তু অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে অবশ্যই আপনাকে দেখতে হবে। এটার নাম কি? লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফোডেনোপ্যাথি যদি হয়ে থাকে এটাকে বলা হয় ট্রয়জিয়ার সাইন। কিভাবে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড মেটাস্টেটিক সেল গেল, এটাও কিন্তু থোরাসিক ডাক্ট দিয়ে কিভাবে যায়, থোরাসিক ডাক্ট ওইখানে ইনসারশন হয়, এটাও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে থাকে। এরপরে যেটা দেবেন ট্রোসিউস সাইন, দ্যাট মিনস একটা হচ্ছে ট্রয়জিয়ার সাইন আর একটা হচ্ছে ট্রোসিউস সাইন। ট্রোসিউস সাইন কি? মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস, এটাও অ্যাবডোমিনাল ম্যালিগনেসিতে আপনার একটা লোয়ার লেগে, লোয়ার লিম্বে ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। তাহলে এটাও কিন্তু আপনি মিস করলে চলবে না। আচ্ছা, এরপরে আপনি চলে যাবেন যে অ্যাবডোমেন এক্সামিনেশন। অ্যাবডোমেন এক্সামিনেশনে আপনি স্ক্র্যাচ মার্ক ইন্সপেকশনে পাবেন। এছাড়া প্যালপেশনে কি পাবেন, যে যদি কোলানজেটিস থাকে একটু ডিপ টেন্ডারনেস এখানে এই রিজনে পেতে পারেন। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, গত ক্লাসে আমরা বলেছি কুরভুইজিয়ার্স ল, এখানে কোলিসিস্টোমেগালি পাবেন। কিন্তু হ্যাঁ, ইউজুয়ালি কত পার্সেন্ট ক্ষেত্রে আপনার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, 30% ক্ষেত্রে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস বা কোলাঞ্জিও কার্সিনোমা যদি লোয়ার সিভিটিতে হয়, তাহলে কিন্তু আপনার 30% ক্ষেত্রে আপনার কোলিসিস্টোমেগালি পাওয়া যায়। পেরিয়াম্পোরিক কার্সিনোমাতে কিন্তু 50% ক্ষেত্রে কোলিসিস্টোমেগালি পাওয়া যায়। আমি আর কুরভুইজিয়ার্স লতে যাচ্ছি না, গত ক্লাসে আমরা বলে দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা পাবেন যে হ্যাপাটোমেগালি পেতে পারেন। তো হ্যাপাটোমেগালি কেন হয়? দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে কনজেস্টিভ হ্যাপাটোমেগালি হইতে পারে, বিলিয়ারি কনজেশন থেকে হতে পারে। 2 নাম্বার হচ্ছে মেটাস্টেসিস টু দ্য লিভার, এই কারণেও হ্যাপাটোমেগালি হতে পারে। তাহলে কোলিসিস্টোমেগালি পেলেন, হ্যাপাটোমেগালি পেলেন। এরপরে এটা বাদেও আরো মাস লিশন আপনি পেতে পারেন। প্যানক্রিয়াটিক হেড অফ দ্য প্যানক্রিয়াসের মাস যদি বড় হয়ে যায় বা লিম্ফ নোড যদি বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা মাসের এনি আদার মাস আছে কিনা সেটাও কিন্তু আপনাদের ভালো করে দেখতে হবে। এরপর অ্যাসাইটিস এর জন্য আপনি শিফটিং ডালনেস দেখবেন। ফ্লুইড থ্রিল, যদি বেশি পরিমাণে অ্যাসাইটিস থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্লুইড থ্রিল দেখবেন, ফলোড বাই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। আচ্ছা, তাহলে এইটা আপনার হিস্ট্রির মধ্যে এটা কভার করবে। তারপরে আপনি চলে যাবেন আদার সিস্টেমিক এক্সামিনেশন। এরপরে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস চলে যাবেন, যে কি বলবেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটার কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিয়াম্পোরিক কার্সিনোমা, নাম্বার 1। নাম্বার 2, অবস্ট্রাকটিভ জন্ডিস, আপনি কিন্তু সেলিয়েন্ট ফিচার লিখে তারপর প্রভিশনাল ডায়াগনোসিসে যাবেন। এরপরে আপনার যাবেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিয়াম্পোরিক কার্সিনোমা, নাম্বার 1 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সেকেন্ড ওয়ান অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলাঞ্জিও কার্সিনোমা। থার্ড ওয়ান অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু অ্যাডভান্স কার্সিনোমা গলব্লাডার আপনার চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন যে এখন স্যার প্রশ্ন করবে এখন তুমি কি করতে চাও। আবার বলি, গত ক্লাসেও বলা হয়েছে স্যার আমি ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করতে চাই, এর মধ্যে লিভার ফাংশন টেস্ট করতে চাই, আর একটা আলট্রাসোনোগ্রাফি হোলো অ্যাবডোমেন উইথ এ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম উইথ প্যানক্রিয়াস, আমি এটা করতে চাই। আচ্ছা, তাহলে এর মাধ্যমে কি পাবেন? লিভার ফাংশন টেস্ট থেকে সেরাম বিলিরুবিন স্যার বোথ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট করব, এর সাথে অ্যালকালাইন ফসফেটেস, সেরাম অ্যালকালাইন ফসফেটেস, সেরাম এইচজিপিটি, এইচজিওটি করব স্যার। আর লিভার ফাংশন, সিনথেটিক ফাংশন আমি টু ইফেক্ট সি দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ দেখার জন্য করব। তাহলে এখান থেকে কি আপনি এক্সপেক্ট করেন? এই কোশ্চেন হবে আপনার, এটা আপনি বলবেন কনজেস্টিভ, দ্যাট মিনস কি বলে জানেন দুই ধরনের বিলিরুবিন আছে, একটা হচ্ছে কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড। এখানে পাবেন কি আপনি কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। তখন আপনাকে প্রশ্ন করবে যে আনকনজুগেটেড কি পেতে পারে না আনকনজুগেটেড বিলিরুবিন। যে আনকনজুগেটেড পাওয়া যেতে পারে যদি সেকেন্ডারি বিলিরুবিন সিরোসিস হয়ে আপনার হেপাটিও সেলুলার ডিসফাংশন হয়, তাহলে
আনকনজুগেটেড বিলিরুবিনের রেইজড পাওয়া যেতে পারে। কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া এই টার্মটাই আপনারা বলবেন। আলট্রাসোনোগ্রাফিতে কি পাবেন? আলট্রাসোনোগ্রাফিতে স্যার আমরা কি কি কন্ডিশন দেখবো, যে আমরা পেনক্রিয়াস দেখবো, পেনক্রিয়াসে কোনো গ্রোথ আছে কিনা এটা দেখবো, সারাউন্ডিং গ্রোথ থাকলে সেটা সাইজ কত, এবং সারাউন্ডিং লিম্ফ নোড কোনো ইনভেশন আছে কিনা, লিম্ফ নোড বড় আছে কিনা, লিম্ফেডেনোপ্যাথি, এবং লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা, বিলিয়ারি ট্রির অবস্থা কি আমরা সেটা দেখবো, যে ইন্ট্রাহ্যাপাটিক এক্সট্রাহ্যাপাটিক বিলিয়ারি ট্রিজ ডাইলেটেড কিনা আমরা কিন্তু এটাও বুঝতে পারবো। আচ্ছা, তাহলে দেখেন আলট্রাসোনোগ্রাফি উইল ডিটারমাইন হোয়াট নেক্সট ইনভেস্টিগেশন ইউ উইল ডু। যদি দেখেন আলট্রাসোনোগ্রাফিতে বলছে যে এখানে একটা মাস আছে, হেড অফ দ্য প্যানক্রিয়াস সাসপেক্টেড মাস লিশন আছে, তাহলে আপনি পরবর্তী ইনভেস্টিগেশন করবেন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন। হ্যাঁ, যে কন্ট্রাস্ট এনএল সিটি স্ক্যান অফ দ্য সিইসিটি আমরা বলে থাকি, যে এই কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করব। যদি বলে থাকে যে কোনো মাস লিশন নাই, ইন্ট্রাহ্যাপাটিক এন্ড এক্সট্রাহ্যাপাটিক বিলিয়ারি ট্রিজ আর দুইটাই ডাইলেটেড, তাহলে পরবর্তী ইনভেস্টিগেশন বলবেন সাইড ভিউ এন্ডোস্কোপি। আমরা সচরাচর যে এন্ডোস্কোপি করে থাকি সেটার ফরওয়ার্ড ভিউ এন্ডোস্কোপি থাকে, আমরা এখানে করব সাইড ভিউইং এন্ডোস্কোপি। আচ্ছা, যদি দেখেন ইন্ট্রাহ্যাপাটিক বিলিয়ারি ট্রিজ ডাইলেটেড বাট এক্সট্রাহ্যাপাটিক বিলিয়ারি ট্রি ডাইলেটেড না, তাহলে পরবর্তী ইনভেস্টিগেশন বলবেন এমআরসিপি, দ্যাট মিন্স ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানক্রিটোগ্রাফি। এই ইনভেস্টিগেশন গুলো এইভাবে করবেন। তাহলে সিটি স্ক্যান যদি করে থাকেন, সিটি স্ক্যান করার ইম্পর্টেন্স কি, আপনি কি, তাহলে আমরা লোকোরিজিনাল ইনভেশনটা বুঝতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট যে ভাস্কুলার ইনভেশন, ভাস্কুলার এখানে কি ভেসেল থাকে, পোর্টাল ভেইন থাকে, হুইচ ইজ ফর্মড বাই স্প্লেনিক ভেইন এন্ড সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন। এখানে ইনভেশন আছে কিনা, অ্যাজ ইউজুয়াল আপনার সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিতে ইনভেশন আছে কিনা, এইটাও আপনি বুঝতে পারবেন করে। আচ্ছা, তাছাড়া তখন আপনাকে প্রশ্ন করবে আর পাবেন যে লিম্ফ নোড এনলার্জ হয়েছে কিনা, লিভার মেটাস্টেসিস হয়েছে কিনা, এসআইটিস আছে কিনা, প্যারাওটিক বা পেরি প্যানক্রিয়াটিক লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা, যেগুলো অপারেটিভ ডিটারমিনেশন আপনাকে হেল্প করবে, সেইগুলোও কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, পরবর্তী সময়ে যখন সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করলেন, আচ্ছা এর পরবর্তী আপনার কোশ্চেন হবে যে এখন আর কি করতে চান, আর কিছু করতে চান। এখানে দুইটা কোশ্চেন আপনার চলে আসে, যে এখানে আপনি তো সাসপেক্ট করেছেন যে এটা প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সি, এইখানে রোল অফ বায়োপসি কি, তা আপনি তখন বলবেন যদি আমি চিন্তা করি আমি কিউরেটিভ সার্জারি করব, এইখানে বায়োপসির কোনো রোল নাই। যদি আমি চিন্তা করি এটা লোকালি ইনভেসিভ, আমাকে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিতে হবে, তাহলে আমি বায়োপসি করতে পারি। কিভাবে আপনি এখানে বায়োপসি দিতে পারেন, এন্ডোসোনোগ্রাফি করে আমরা ওইখান থেকে এপেনএ করতে পারি, এইভাবে বায়োপসি নিতে পারি। অথবা কোলাঞ্জিও কার্সিনোমা যদি মনে হয় তাহলে ব্রাশ সাইটোলজি আমরা করতে পারি এন্ডোসোনোগ্রাফি করে। তাছাড়াও যদি এটা পসিবল না হয়, সিটি গাইডেড আপনি কিন্তু এখান থেকে বায়োপসি, প্যানক্রিয়াটিক হেড রিজিয়ন থেকে বায়োপসি নিতে পারেন। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে বায়োপসি রুল। আমরা যদি কিউরেটিভ সার্জারি করা পসিবল হবে, তাহলে কিন্তু আমরা বায়োপসি করা হয় না। আচ্ছা, এখানে ইআরসিপির কোনো রোল আছে কিনা, সেটা কিন্তু আপনার ইআরসিপির ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সাইড ভিউ এন্ডোস্কোপি দিয়ে আপনার ইআরসিপি করা হয়, করা হয়। তাহলে দেখেন এইখানে ইআরসিপির রোল কি করা হয়, যে প্রি অপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশনের কোনো রোল আছে কিনা। ইআরসিপি করে সাধারণত আমরা অপারেশনের আগে প্রি অপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশন কখন করি, যদি জন্ডিস থাকে আপনার মোর দেন 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, পেশেন্টের কোলানজাইটিসের ফিচার আছে, হ্যাঁ, আর দুইটা বললাম, তিনটা হচ্ছে পেশেন্টের ইন্টারেক্টিভ ইচিং হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে দেয়ার ইজ probably a delay between your diagnosis and the operative intervention more than 2 weeks। এই চারটা যদি থাকে তাহলে আপনার প্রি অপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশন বাই মিনস অফ ইআরসিপি ফলোড বাই বিলিয়ারি স্টেন্টিং আমরা করে দেই, যাতে জন্ডিস রিজলভ হয়ে যায়। এখন কত সপ্তাহ লাগে জন্ডিস কমতে, এবং হেপাটোসেলুলার যে ডিসফাংশনালিটি রিকভারি 6 সপ্তাহ 6 উইকস লাগে। এবং যদি আপনি কিউরেটিভ সার্জারি প্ল্যান করে থাকেন, প্রি অপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশন কিন্তু ইউজুয়ালি করা লাগে না, যদি না এই সকল ফ্যাক্টর থেকে থাকে। আর যদি এই সকল ফ্যাক্টর থেকে থাকে তাহলে ইআরসিপি করা হয়। কেন করি না আমরা এই যে প্রি অপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশন যদি এই ফ্যাক্টরগুলো না থাকে? কারণ যদি আপনি এটা করেন তাহলে পেশেন্টের ইনফেক্টিভ কমপ্লিকেশন পোস্ট অপারেটিভলি বেড়ে যায় এবং
পেশেন্টের মরবিডিটি অনেক বেড়ে যায়, যেই কারণে পিরিঅপারেটিভ বিলিয়ারি ডিকম্প্রেশন ইউজুয়ালি আমরা এনকারেজ করে থাকি না। আচ্ছা, এরপরে আপনি ডায়াগনোসিস কনফার্ম করলেন। ডায়াগনোসিস কনফার্ম করার আগে যদি আপনি কিউরেটিভ সার্জারি পসিবল আপনি মনে করেন, তাহলে পরবর্তী যেটা করবেন যে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার মানে আপনার এক্সট্রা বেনিফিট হচ্ছে যে এটার মাধ্যমে আপনি সুপারফিশিয়াল লিভার মেটাস্টেসিস অ্যাজ ইউজুয়াল আপনার বাকি যে ফ্যাক্টরগুলা আপনি বুঝতে পারবেন যে সুপারফিশিয়াল মেটাস্টেসিস এবং পেরিটোনিয়াল মেটাস্টেসিস, এই দুইটা জিনিস কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এই দুইটা আছে কিনা। আচ্ছা, এই পর্যন্ত রেখেই আমি আপনাদের কিছু প্রশ্ন করি যে এইখানে আপনারা দুইটা কোশ্চেনের অ্যান্সার দেন যে এইখানে হোয়াই উই কল্ড ইটস এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। আমি দুইটা কম্পোনেন্ট বলেছি যে কেন এটা আমরা এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কেন অবস্ট্রাকটিভ জন্ডিস বললেন, এইটাই একটা অ্যান্সার দেন। এবং কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কেন বলেছেন, আপনার পয়েন্টের ফেভারে কি কি আছে এটার আপনারা অ্যান্সার করেন। আচ্ছা, আপনারা অ্যান্সার করতে করতে আমি পরবর্তীতে প্রসিড করছি বিষয়গুলা। আচ্ছা, এখন এরপরে কি করবেন স্যার, আমি পেশেন্টকে প্রিপেয়ার করব। জন্ডিস পেশেন্টের আমরা খুবই ইম্পর্টেন্ট কি কি প্রিপারেশন করবেন। একটা কারেকশন অফ অ্যানিমিয়া গত ক্লাসে আমরা করেছি, প্রিভেনশন অফ হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোরেনাল সিনড্রোম আলোচনা করেছি গত ক্লাসে, কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি বাই ইনজেক্টেবল ভিটামিন কে আইভি রুট দিবেন, যদি কারেকশন না হয় আবার 5 ডেজ দিবেন, যদি তাও কারেকশন না হয় তখন বুঝবেন যে পেশেন্টের হেপাটোসেলুলার ডিসফাংশন, তখন কি দিবেন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিবেন। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের করা হবে। পেশেন্টের ডিহাইড্রেশন ইউজুয়ালি থাকে, ডিহাইড্রেশন কারেকশন করবেন, গ্লুকোজ স্টোর কমে যায়, গ্লাইকোজেন স্টোর, গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড আপনি দিবেন, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা এটা দেখে এটাও কারেকশন করবেন। ওই ইফেক্ট অফ দ্য ডিজিজ দেখার জন্য কিন্তু আপনার সেরাম ইলেকট্রোলাইট, সেরাম অ্যালবুমিন অ্যাজ ওয়েল এজ প্রোথ্রম্বিন টাইম উইথ আইএনআর এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। গত ক্লাসে আমি প্রোথ্রম্বিন টাইম আইএনআর সম্বন্ধে আলোচনা করেছি, এই ক্লাস আর করছি না। এরপরে আপনারা কি করবেন যে এরপর স্যার আমরা অপারেটিভ ইন্টারভেনশনে যাব, যে আমাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং কিছু ইনভেস্টিগেশন থেকে আমরা মনে করছি যে যদি মনে করি যে কিউরেটিভ সার্জারি পসিবল, তাহলে আমরা কিউরেটিভ সার্জারি করব। কি কিউরেটিভ সার্জারি করবেন স্যার? প্যানক্রিয়াটোডিএডোনেক্টমি, দ্যাট মিনস হুইপেলস অপারেশন, হুইপেলস প্রসিডিউর। তাহলে হুইপেলস প্রসিডিউর করবেন, প্যানক্রিয়াটোডিএডোনেক্টমি। ক্লাসিক্যাল হুইপেলস একটা আছে, আর একটা আছে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটোডিএডোনেক্টমি। কোনটা কেন করা হয়? আগে শুধু ক্লাসিক্যাল হুইপেলস করা হতো, এখন কেউ কেউ আপনার পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটোডিএডোনেক্টমি করে, কিন্তু দুইটার ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স দেখা যায় না। এটা আপনাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে না জানলেও চলবে, শুধু জানেন প্যানক্রিয়াটোডিএডোনেক্টমিতে কি কি ফেলা হয়। ক্লাসিক্যাল হুইপেলসে লোয়ার হাফ অফ দ্য স্টোমাক ফেলা হয়, হোল অফ দ্য ডিওডেনাম ফেলা হয়, প্রক্সিমাল 10 to 15 সেন্টিমিটার অফ জেজুনাম ফেলা হয়, তারপরে আপনার প্যানক্রিয়াসের হেড ফেলা হবে, কমন বাইল ডাক্ট পুরোটা ফেলা হবে, এবং গলব্লাডার ফেলতে হবে। তাহলে দেখেন কি কি স্পেসিমেন আপনার কি কি থাকবে। লোয়ার পার্ট অফ দ্য স্টোমাক, ডিওডেনাম, প্রক্সিমাল 15 সেন্টিমিটার অফ জেজুনাম, গাটের মধ্যে প্যানক্রিয়াসের হেড যাবে, এবং সিবিডি, কমন বাইল ডাক্ট উইথ গলব্লাডার এইটা যাবে। এরপরে কি কি অ্যানাস্টোমোসিস করবেন? প্যানক্রিয়াটিকোজেজুনোস্টোমি, হ্যাপাটিকোজেজুনোস্টোমি এবং গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। এখানে একটা কোশ্চেন করা হয় যে গ্যাস্ট্রোজেজুনোস্টোমি কেন করবেন? গ্যাস্ট্রোজেজুনোস্টোমি এই কারণে করা হয় কারণ দেখা যাচ্ছে অনেক সময় যদি পেশেন্টের ভমিটিং নাও থাকে, আমরা প্রোফাইলেকটিক গ্যাস্ট্রোজেজুনোস্টোমি বলি, এটা করে দেওয়া হয়। কারণ দেখা যায় 20 to 30% পেশেন্ট পরবর্তীতে যারা ভালো লাইফ এক্সপেক্টেন্সি তাদের কিন্তু এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডেভেলপ করে। সো আমরা প্রোফাইলিক গ্যাস্ট্রোজেজুনোস্টোমি এটা করে দিই। আচ্ছা, এছাড়া যদি আপনি মনে করেন যে কিউরেটিভ সার্জারি পসিবল না, কি কি প্যালিয়েটিভ অপারেশন করা হয় এটা আপনার কিন্তু চলে আসবে। যে প্যালিয়েটিভ কি কি করা যায়, যদি প্রথম থেকেই বুঝতে পারেন ইনভেস্টিগেশন করে প্যালিয়েটিভ অপারেশন কিউরেটিভ সার্জারি করা যাবে না, তাহলে আপনি ভমিটিং থাকলে পেশেন্টের ডিউরাল স্টেন্ট করতে পারেন, অথবা বিলিয়ারি বাইপাসের জন্য ইআরসিপি স্টেন্টিং আপনি করতে পারেন। তাহলে দেখেন যদি প্রি অপারেটিভ মানে ল্যাপারোটমির আগেই যদি আপনি ডিসিশন মেক করতে পারেন, এবং পেশেন্টের যদি পেইন থাকে আপনারা সিলিয়াক প্লেক্সাস ব্লক করতে পারেন, এটাকে আমরা বলি নিউরোলাইসিস। এটা সাধারণত কি দিয়ে করা হয় এটাও জিজ্ঞেস করে, 100% অ্যাবসোলুট অ্যালকোহল দিয়ে করা হয়, 15
ml অ্যালকোহল আপনার সিলিয়াক প্লেক্সাসে দিয়ে দেওয়া হয়। এটা আর কিভাবে দেওয়া হয়, ল্যাপারোটমি করেও সিলিয়াক প্লেক্সাস ব্লকেট দেওয়া যায়, আপনার অ্যাজ ইউজুয়াল সিটি গাইডেড করেও দেওয়া যায়। আচ্ছা, তাহলে কি পেলিয়েশন করলেন, একটা হচ্ছে জন্ডিস পেলিয়েশন করলেন, একটা হচ্ছে ভমিটিং পেলিয়েশন করলেন বাই মিনস অফ ডিউরানাল স্টেন্ট, আর একটা হচ্ছে পেইন রিজলিউশন করলেন। সাধারণত এইটাই করা হয়। এরপরে আপনার ডায়েটারি যে ম্যানুভার গুলো এইগুলো আপনারা বলে দিবেন। আচ্ছা, যে অপারেশন করে দেখলেন, প্রথমে মনে করছিলেন কিউরেটিভ সার্জারি করতে পারবেন, আপনার তখন কি আপনি করতে পারেন। দেখেন, বিলিয়ারি বাইপাসের জন্য আমরা হ্যাপাটিকোজেজুনোস্টমি করা হয় যদি গল ব্লাডার কোলেসিস্টোমেগালি থাকে এবং উইদিন 1 সেন্টিমিটার অফ সিস্টিক ডাক্ট কোনো গ্রোথ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি হ্যাপাটোজেজুনোস্টমি করা না পসিবল হয়, আমরা কিন্তু কোলেসিস্টোজেজুনোস্টমিও করে দিতে পারি। দেখা গেছে কোলেসিস্টোজেজুনোস্টমি বা কোলোডোকোজেজুনোস্টমির খুব বেশি রেজাল্টে হেরফের হয় না, দুইটার রেজাল্ট সেম টু সেমই হয়। আচ্ছা, এর তাছাড়া আর কি করতে পারেন, গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিতে পারেন বিলিয়ারি বাইপাস যদি কিউরেটিভ সার্জারি না পসিবল হয়, দ্যাট মিনস গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের বাইপাস করার জন্য। পেইনের জন্য আপনার সিলিয়াক প্লেক্সাস ব্লক আপনার ল্যাপারোটমি করে। এই আরেকটা কমনলি আস্কড কোশ্চেন যে হুইপেলস অপারেশন কি ইনসিশন দিয়ে করা হয়, আপার ট্রান্সভার্স ইনসিশন হইতে পারে, মিড লাইন ইনসিশন হইতে পারে, বা রুপটপ ইনসিশন দিয়ে আমরা হুইপেলস অপারেশন ইউজুয়ালি করে থাকি। আচ্ছা, এই পর্যন্ত এটাই যে প্যানক্রিয়াটিক ম্যালিগনেসির প্রোগনোসিস অনেক সময় জিজ্ঞেস করে। যদি আপনার কিউরেটিভ সার্জারি পসিবল হয়, তাহলে আপনার এখানে আপনার কত পার্সেন্ট দেখা যায় যে 12 থেকে 19 মাস পেশেন্ট বেঁচে থাকে। আর যদি কিউরেটিভ সার্জারি না পসিবল হয়, তাহলে পেলিয়েটিভ সার্জারি যদি করে দেন 6 থেকে 12 মাস বলা হয়। যদি কিছুই না করতে পারেন, অ্যাডভান্স, ভেরি মাস অ্যাডভান্স, তাহলে দেখা যায় 3 to 6 মান্থস পেশেন্ট বেঁচে থাকে। আচ্ছা, আমরা এটা চলে গেলাম। এরপরে আমরা খুবই তাড়াতাড়ি করে একটু কোলাঞ্জিওকার্সিনোমা, অ্যাডভান্স কার্সিনোমা, গল ব্লাডার আমরা বলে দেব। আচ্ছা, খুব আপনারা অ্যান্সার দিচ্ছেন। ওকে, আমি নেক্সট সেকশনে চলে যাই। যে কোলাঞ্জিও কার্সিনোমা, ইউজুয়ালি আমরা খুব তাড়াতাড়ি করে এখানে বলে দিব যে কোলাঞ্জিও কার্সিনোমা বাইল ডাক্টের ম্যালিগনেন্সি। এটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রা হ্যাপাটিক এন্ড এক্সট্রা হ্যাপাটিক কোলাঞ্জিও কার্সিনোমা। দুইটা ভাগে ভাগ করলে এক্সট্রা হ্যাপাটিকটা আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে মিড সিভিডি, দ্যাট মিনস মিড কোলাঞ্জিও কার্সিনোমা, আর একটা হচ্ছে ডিস্টাল। তাহলে প্রক্সিমালে ইউজুয়ালি দ্যাট মিনস রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক ডাক্ট বিলিয়ারি কনফ্লুয়েন্স, যদি বিলিয়ারি কনফ্লুয়েন্স ইনভলভ করে থাকে, সেটাকে আমরা হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা অথবা ক্লার্কস্কিন টিউমার বলে থাকি। এবং প্রক্সিমাল কমন হ্যাপাটিক ডাক্ট, এই তিনটা জিনিস আপনার প্রক্সিমাল কোলাঞ্জিওকার্সিনোমা, দ্যাট মিনস প্রক্সিমাল এক্সট্রা হ্যাপাটিক কোলাঞ্জিওকার্সিনোমাতে ইনভলভ করা হয়। মিড কোলাঞ্জিওকার্সিনোমা যদি বলা হয় কি এখানে ডিস্টাল কমন হ্যাপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এবং প্রক্সিমাল কমন বাইল ডাক্ট এটাকে ইয়ে করে। আর এরপরের থেকে যতটুকু থাকে বাইল ডাক্ট, এটা হচ্ছে ডিস্টাল সিভিডি। এটা আপনাদের এত কিছু একটু জেনে রাখেন। আর হচ্ছে কি নিয়ে, এখানেও কিন্তু ইউজুয়ালি প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। ইউজুয়ালি এখানে দেখেন হাইলার কোলাঞ্জিও কার্সিনোমাটাই কিন্তু 85% আপনার হাইলার কোলাঞ্জিও কার্সিনোমা, এটা খুবই কমন। তাহলে দেখেন, যদি হাইলার কোলাঞ্জিও কার্সিনোমা হয়, এখানে কিন্তু কোলেসিস্টোমেগালি পাবেন না আপনি। যদি লোয়ার সিভিডিতে কোলাঞ্জিও কার্সিনোমা হয়, এইখানেই শুধুমাত্র কোলেসিস্টোমেগালি পেয়ে যাবেন। কিছু কিছু জিনিস এখানে জেনে রাখেন যে যদি লোয়ার সিভিডি কোলাঞ্জিও কার্সিনোমা, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কিন্তু আপনার ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা খুবই টাফ হয়ে যায়, আর কোনো পয়েন্ট থাকে না। পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে ফ্লাকচুয়েটিং জন্ডিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলাঞ্জিও কার্সিনোমাতে প্রোগ্রেসিভ জন্ডিস থেকে থাকে। এই দুইটা ভাগে আমরা আলাদা করতে পারি। আচ্ছা, এছাড়াও কোলাঞ্জিও কার্সিনোমা সম্বন্ধে আর কি জানতে পারেন, যে কোলাঞ্জিও কার্সিনোমার যে ভ্যারাইটি, তিনটা ভ্যারাইটি হয়। একটা হচ্ছে স্কিরাস, নোডিউলার, আর একটা হচ্ছে প্যাপিলারি। নোডিউলো স্কিরাস ভ্যারাইটি যেটা, এইটাতে ইউজুয়ালি আপনার প্রোগ্রেসিভ জন্ডিস থেকে যায়, একদম কনস্ট্রিক্টিং বাইল ডাক্ট, একদম কনস্ট্রিক্টিং টাইপ অফ নেচার হয়, এই জন্য প্রোগ্রেসিভ জন্ডিস হয়। তাছাড়া যদি প্যাপিলারি ভ্যারাইটি হয়, এখানে ইউজুয়ালি আপনার ফ্লাকচুয়েটিং জন্ডিস বা ইন্টারমিডিয়েট জন্ডিস কিন্তু থাকতে পারে, যেটা কমন হচ্ছে ডিস্টাল কোলাঞ্জিও কার্সিনোমাতে। এইখানেও এক সেম টু সেম
যে কি করবে। ইন্ট্রাহেপাটিক কোলনজিওকার্সিনোমা আপনাদের এই লেভেলে জানতে হবে না। ইন্ট্রাহেপাটিক কোলনজিওকার্সিনোমা হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে ডিফারেন্সিয়েট করাও খুব ডিফিকাল্ট। আচ্ছা, এখানেও একই সেম প্যাটার্ন, সেম ইনভেস্টিগেশন। ইউজুয়ালি বাইল ডাক্ট পুরোপুরি ম্যাপিং এর জন্য এমআরসিপি ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ইনভেস্টিগেশন, দ্যাট ইজ অলসো নন ইনভেসিভ ইন নেচার। এমআরসিপি কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা, এছাড়া একই ফিচার কোলনজিওকার্সিনোমার, এটাও আমি বলে নিছি যে মেল গ্রুপে বেশি হয় এবং 78 ইয়ার্স এজ গ্রুপে বেশি হয়ে থাকে। এছাড়াও অ্যাডভান্স কার্সিনোমা গলব্লাডার যদি বলা হয়, যে কার্সিনোমা গলব্লাডার যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব কমনলি এই তিনটা নিয়ে আপনি প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, ম্যালিগন্যান্ট বিলিয়ারি অবস্ট্রাকশন, এই তিনটা নিয়ে আপনি পেশেন্ট পেতে পারেন। তাহলে দেখেন এখানে কার্সিনোমা গলব্লাডার কখন আপনার জন্ডিস করবে, এটা কিন্তু খুবই কমন কোশ্চেন। যদি কার্সিনোমা গলব্লাডার হয়ে সেটা সিবিডি তে ইনভেশন করে, এটা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। যদি কার্সিনোমা গলব্লাডার হয়ে সিস্টিক লিম্ফ নোড বড় হয়, সেটা আপনার সিবিডি তে অবস্ট্রাকশন করছে, সেই কারণেও আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। যদি কার্সিনোমা গলব্লাডার হয়ে হেপাটিক মেটাস্টেসিস হয়, তাহলেও আপনার দ্যাট মিনস অবস্ট্রাকটিভ জন্ডিস হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে কার্সিনোমা গলব্লাডারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদেরকে আমরা একটু বলে দিই, যে কার্সিনোমা গলব্লাডারের কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। ওর নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্টোন ডিজিজ। স্টোন ডিজিজের সাথে রিলেশনটা একটু দেখেন কিরকম, যে যেসব পেশেন্টের কার্সিনোমা গলব্লাডার থাকে, দেখা যায় 75 to 80% ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড স্টোন ডিজিজ থাকে। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের আপনার যে রিস্ক ফ্যাক্টর হিসেবে কতটুকু দায়ী, দেখা গেছে 5 to 7% ক্ষেত্রে গল স্টোন ডিজিজের কারণে গলব্লাডার ম্যালিগনেন্সি হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও আর কি কি রিস্ক ফ্যাক্টর আপনার ইয়ার জন্য আসবে, কার্সিনোমা গলব্লাডারের জন্য হবে? একটা বললাম গলস্টোন ডিজিজ। গলস্টোনের সাইজের সাথেও কিন্তু ম্যাটার করে। দেখা যাবে মোর দেন 3 সেন্টিমিটার হলে কিন্তু যেটা রিলেটিভ রিস্ক হবে, লেস দেন 3 সেন্টিমিটার হলে সেটা রিলেটিভ রিস্ক অনেক কমে যাবে। তাছাড়াও যদি মনে করেন পোর্সেলিন গল ব্লাডার হয়ে থাকে, সেটাও ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। ক্রনিক টাইফয়েড ক্যারিয়ার, সেটাও অ্যানাদার রিস্ক ফ্যাক্টর। কোলোডোকাল সিস্ট যদি হয়, সেটাও কিন্তু কার্সিনোমা গল ব্লাডার হওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে দেখেন আমরা কতগুলো জিনিস বলেছি। এছাড়া গল ব্লাডার পলিপ যদি হয়ে থাকে মোর দেন 1 সেন্টিমিটার, ইট ইজ অলসো one of the most important risk factor for developing carcinoma gallbladder. আচ্ছা, কার্সিনোমা গলব্লাডার আপনার কি নিয়ে পেশেন্ট কতগুলো ভেরিয়েশন নিয়ে দেখেন কার্সিনোমা গলব্লাডার প্রেজেন্ট করে। অ্যাসিমটোমেটিক হিসেবে প্রেজেন্ট করতে পারে, বিলিয়ারি কলিক হিসেবে প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হিসেবেও প্রেজেন্ট করতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করেছি, ফলোড এরপর হিস্টোপ্যাথোলজির জন্য পাঠিয়েছি, দেখা যায় আপনার গলব্লাডার স্পেসিমেন বলেছে যে এটা ম্যালিগনেন্সি হয়ে গেছে। তাহলে এইগুলা কিভাবে ট্রিটমেন্ট করবেন? এবং আরেকটা হচ্ছে যে ওপেন কোলিসিস্টেক্টমি করেছেন বা ডায়াগনস্টিক দ্যাট মিন্স ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করে গেছেন, তখন আপনি সাসপিশিয়াস হলো কার্সিনোমা গলব্লাডার, সেটা কিভাবে ট্রিটমেন্ট করবেন? তাছাড়াও যদি হয়ে থাকে যে আপনি প্রিভিয়াসলি বুঝতে পেরেছেন যে কার্সিনোমা গলব্লাডার, সেটা কিভাবে চিকিৎসা করবেন? তিন প্যাটার্নে আমরা চিকিৎসা করে থাকি। দেখেন, যদি প্রি অপারেটিভ বুঝতে পারেন যে আলট্রাসোনোগ্রাফি করে আপনার মনে হচ্ছে যে গলব্লাডার ওয়াল থিকেনিং বা মাস লিশন এখানে আছে, কার্সিনোমা গলব্লাডার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান হোলোগ্রাম করব। অ্যাজ ইউজুয়াল টিউমার মার্কার যেটা করে থাকি CA-99 এবং CEA কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এই ইনভেস্টিগেশনগুলো এডিশন আমরা করে থাকি, যে সিটি স্ক্যান করে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা লোকো রিজিওনাল ইনভেশন কত, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। এখন দেখেন, যদি আপনার কার্সিনোমা গলব্লাডার ডায়াগনস্টিক বলেছি, ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করার পরে আপনার দেখা গেছে যে আপনার ম্যালিগনেন্সি রিপোর্ট আছে, কার্সিনোমা গলব্লাডার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? যদি সেই ক্ষেত্রে আপনি দেখেন হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ডিপেন্ড করে পরবর্তী কি করবেন। যদি দেখা যায় যে গলব্লাডারের কিন্তু সাবমিউকোসা নেই, তাহলে ওই আপনার যেটা কোলিসিস্টেক্টমি করেছেন এটাই সাফিসিয়েন্ট, আর কিছু করা লাগবে না। কিন্তু যদি দেখা যায় যে কি বলে দ্যাট মিনস মাসেল লেয়ার বা সেরোসাতে ইনভেড করেছে,
তাহলে কিন্তু আপনার কি অপারেশন করতে হবে কার্সিনোমা গলব্লাডারের জন্য, সেটাকে আমরা বলি এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি। এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি বলতে কি বুঝেন? এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি হচ্ছে গলব্লাডার উইথ 3 সেন্টিমিটার অফ দ্য লিভার বেড। আবার কোন ক্ষেত্রে বলা হয় গলব্লাডার উইথ সেগমেন্ট 4B and 5 অফ দ্য লিভার সেগমেন্ট। এটা আপনার এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমিতে বলা হয়। এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমিতে আরো কিছু কিছু ফেলা হয়, যেমন হচ্ছে সিস্টিক lymph node around the cystic duct, pericholedochal lymph node, peripancreatic lymph node। হ্যাঁ, এইগুলোও কিন্তু আপনার lymph node ক্লিয়ারেন্স এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমিতে কি করা হয় এটাও আপনারা জেনে রাখবেন। এখন দেখেন, যদি আপনার অপারেশন করতে গেছেন তখন মনে হয়েছে যে সাসপেক্টেড কার্সিনোমা গলব্লাডার হতে পারে, তখন আপনি কি করবেন? গলব্লাডার যেটা কোলিসিস্টেক্টমি করবেন সেটা করে আপনি ফ্রোজেন সেকশনের ফ্যাসিলিটি থাকলে ফ্রোজেন সেকশনের জন্য পাঠাবেন। যদি ফ্রোজেন সেকশন বলে সেই ফ্রোজেন সেকশনের রিপোর্ট অনুযায়ী আপনি এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি করবেন, অথবা যদি মিউকোসাতে থাকে তাহলে কোলিসিস্টেক্টমি করবেন। আচ্ছা, তাহলে আর কি হতে পারে? যদি কার্সিনোমা গলব্লাডার আগে থেকে বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন নিয়ে নামতে হবে যে এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি। এখন দেখেন, যদি আপনার ফ্যাসিলিটি না থাকে অপারেশনের করতে নামছে যে কার্সিনোমা গলব্লাডার মনে হচ্ছে, তাহলে আপনি ওই যেটা করবেন সেটা হচ্ছে পেশেন্ট ক্লোজ করে দিবেন এবং হেপাটোবিলিয়ারি সেন্টার যেটা ভালো আছে সেই সেন্টারে পেশেন্টকে রেফার করে দিবেন। এটাই কার্সিনোমা গলব্লাডার সম্বন্ধে মোটামুটি এই জিনিসগুলো আজ করা হয়। আমি ইন শর্টে বলার চেষ্টা করলাম যে কার্সিনোমা গলব্লাডার, কোলাঞ্জিও কার্সিনোমা, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কি কি জিনিস বলা হয়। আর আপনাদের কোশ্চেন আছে কিনা? আমি কোশ্চেন করেছিলাম, আপনাদের অ্যান্সার দিলে আপনাদের উপকার হবে আর কি। যাই হোক, আমার ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ক্লাস আমি যেটা নিব, যে কোলেলিথিয়াসিস, ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টেটিস, খুবই ইম্পর্টেন্ট লং কেস। আগামী বৃহস্পতিবার 9:30টায় হোপফুলি আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।